প্রত্যেক মানুষের মনেই নিজের ভাগ্যের সম্পর্কে কম বেশি কিছু প্রশ্ন থাকে, আর সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নিজের ভাগ্যকে মানতে গেলে সবার প্রথমে পূর্বজন্মের কর্মফলকেও মানতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে নিজের পূর্বজন্মের কর্মফল অনুসারে মানুষের মাতৃগর্ভেই হাতের রেখার সৃষ্টি হয়ে থাকে। সেই পূর্বজন্মের কর্মফল অনুসারেই মানুষের জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান সৃষ্টি হয়ে থাকে। হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার, এই বিচার পদ্ধতিগুলোই হলো সাধারণ মানুষের চোখে একটি জটিল পদ্ধতি। কিন্তু এই জটিল পদ্ধতি থেকে কিছু সহজ পদ্ধতিতে হাতের রেখা কিভাবে বিচার করতে হবে, আমি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা তুলে ধরবার চেষ্টা করব। ভিডিও শুরু করবার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। হাতের রেখা বিচার করতে গেলে সবার প্রথমে আমাদের হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে। যেমন হাতের আঙুল, প্রতিটি আঙুল আলাদা আলাদা ফল দিয়ে থাকে। যেমন তর্জনী হলো বৃহস্পতির আঙুল, মধ্যমা হলো শনির আঙুল এবং অনামিকা হলো রবির আঙুল, তো কনিষ্ঠা হলো বুধের আঙুল এবং অঙ্গুষ্ঠা বা বৃদ্ধাঙ্গুলি হলো শুক্রের আঙুল। এই আঙুলগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিতে হবে। যেই আঙুলটা সবচাইতে সুন্দর ও সুগঠিত সেই আঙুল বা সেই গ্রহের প্রভাব মানুষের মধ্যে বেশি থাকে। যেমন কারো যদি বৃহস্পতির আঙুল তুলনামূলকভাবে রবির আঙুলের চাইতে বড় থাকে, এই হলো রবির আঙুল। বৃহস্পতির আঙুল যদি তুলনামূলক রবির থেকে বড় থাকে, রবির আঙুল বৃহস্পতির তুলনায় সামান্য ছোট থাকে, তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তির মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি। আবার সেই রকম যদি রবির আঙুল বড় থাকে তাহলে বুঝে নিতে হবে রবির প্রভাব সেই মানুষের মধ্যে বেশি। ঠিক তুলনামূলকভাবে যদি বুধের আঙুল এই নিচের অনামিকার নিচের পর্বকে ছাড়িয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে বুধের প্রভাব সেই মানুষের মধ্যে বেশি। এছাড়াও দেখতে হবে আমাদের বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি যদি বেশি নিচের থেকে অবস্থান করে, অর্থাৎ এই হলো আমাদের বৃদ্ধাঙ্গুলির অবস্থান, কিন্তু এই বৃদ্ধাঙ্গুলি যদি এতটা নিচের থেকে অবস্থান করে তাহলে কিন্তু সে বেশি বুদ্ধিমান। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বেশি নিচে অবস্থানের মানে হলো, একটা সময় ছিল যখন মানুষ বন মানুষ প্রজাতির ছিল, তখন কিন্তু মানুষ 5টা আঙুল একসঙ্গে ব্যবহার করত। যেমন 5টা আঙুলই কিন্তু পরপর সাজানো ছিল এইভাবে, আর এই 5টা আঙুল দিয়েই একসঙ্গে মুঠ করত। কিন্তু যখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো তখন কিন্তু একটা আঙুল আলাদা ব্যবহার করতে শিখলো। সুতরাং মানুষের বুদ্ধি যত বাড়তে চলেছে আঙুল তত নিচে নামতে চলেছে। ব্যাপারটা হয়তো আমি সাধারণভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তাই বৃদ্ধাঙ্গুলি কিন্তু মানুষের যতটা নিচে নেমে যাবে ততটাই মানুষের বুদ্ধি বেশি হবে, সেই মানুষের তীক্ষ্ণ বুদ্ধি তত বেশি হবে। ঠিক তেমনি কনিষ্ঠা আঙুলের ক্ষেত্রে বলা হয়েছে কনিষ্ঠা আঙুল আবার যত উপরে থাকবে মানুষের বুদ্ধি তত বেশি থাকবে। অর্থাৎ বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, তো কনিষ্ঠা আঙুল যদি এই আঙুলের সমানে সমানে থাকে, এই পার্শ্ববর্তী আঙুলগুলো সমানে সমানে থাকে, তাহলে কিন্তু বুধের আঙুলটা অনেকটা বেশি লম্বা হয়ে যাবে। তো সুতরাং বুঝতে হবে সেই মানুষেরও বুদ্ধি কিন্তু অত্যন্ত বেশি। তো সাধারণভাবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যদি ভালো থাকে এবং আঙুলের অবস্থানগুলো যদি ঠিক থাকে, সে মানুষ কিন্তু অনেক বাধার মধ্যেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজের দৃঢ় ইচ্ছাশক্তি ও বুদ্ধির মাধ্যমে। অর্থাৎ বুধের ক্ষেত্র মানে বুধের আঙুল বেশ সুগঠিত থাকে, যে আঙুলি বেশি লম্বা থাকে বা পুষ্ট থাকে স্বাভাবিকভাবে সেই গ্রহের ক্ষেত্র সুউচ্চ হয়ে থাকে। আর যে আঙুল নড়বড়ে হয় বা বিদৃশ্য হয় তো সেই আঙুলের ক্ষেত্র কমজোরি হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যদি মানুষের ভালো থাকে তাহলে সেই মানুষ অনেক বাধা বিঘ্নর মধ্যে থেকেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজের বুদ্ধি ও ইচ্ছা শক্তির দ্বারা। এরপরে আমাদের দেখতে হবে হাতের প্রধান 3টি রেখা।
এই হলো হৃদয় রেখা, এই রেখাকে বলে হৃদয় রেখা। এই হলো আয়ু রেখা এবং এই মধ্যবর্তী হলো শিরোরেখা। হাতে যদি এই তিনটে রেখা সুস্পষ্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ যে কোনো বাধাবিঘ্নর সম্মুখীন হয়েও সেই বাধাবিঘ্ন কাটিয়ে ওঠার ক্ষমতা থাকে সেই মানুষের মধ্যে। এবং দেখে নিতে হবে তার অন্য অন্য বৈশিষ্ট্যগুলো, যেমন বৃদ্ধাঙ্গুলি যদি নিচে দিকে বেশি নামানো থাকে তাহলে সেই মানুষের বুদ্ধি অবশ্যই বেশি হবে। এবং দেখতে হবে বৃদ্ধাঙ্গুলের পর্ব, যেমন বৃদ্ধাঙ্গুলের উপরের পর্ব নির্দেশ করে ইচ্ছাশক্তি এবং নিচের পর্ব নির্দেশ করে যুক্তি। অর্থাৎ উপরের পর্ব যদি বেশি বড় থাকে তাহলে সেই মানুষের ইচ্ছাশক্তি বেশি থাকে, যুক্তি বুদ্ধি কম। আর যেই মানুষের নিচের পর্ব বেশি বড় থাকে সেই মানুষের যুক্তি বুদ্ধি দিয়েই সমস্ত কাজ করে, ইচ্ছাশক্তি কম থাকে। হৃদয় রেখা, হৃদয় রেখা মানুষের হার্টের জোর নির্দেশ করে, মানে ইচ্ছাশক্তি, হৃদয়ের ভালোবাসার নির্দেশ করে, হৃদয়ভিত্তিক অনুভূতি, এবং হৃদয় রেখা সুখ শান্তিরও নির্দেশ করে। বিবাহিত জীবনের সুখ শান্তি হৃদয় রেখার থেকে নির্দেশ করে। অর্থাৎ হৃদয় রেখা সুগঠিত না হলে তার বিবাহিত জীবনে সুখ হওয়া খুব মুশকিল। তারপরে দেখতে হবে হৃদয় রেখা যদি ভালো থাকে তার হার্টের জোর বেশি থাকে, ইচ্ছাশক্তিটা খুব প্রবল হয়। এবং হৃদয় রেখা যত লম্বা দীর্ঘ হয় মানুষের ইচ্ছাশক্তি তত বয়স অবধি থাকে। এবং তারপরে দেখতে হবে শিরোরেখা, যদি কোনো মানুষের শিরোরেখা খুব বড়, খুব সুন্দর, সুগঠিত হয়। শিরোরেখা হচ্ছে মস্তিষ্কের কারক এবং তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা খুব ভালো হয়, সুতরাং তার বুদ্ধি বেশি হয়। তো সেই মস্তিষ্কের বুদ্ধির দ্বারা যে কোনো কাজ সামনে নিতে পারে। তারপরে আমাদের দেখতে হবে আয়ুরেখা। আয়ুরেখাও হচ্ছে মানুষের জীবনী শক্তি। আয়ুরেখা যদি সুন্দর থাকে সে মানুষ জীবন একই ধারায় একই রকমভাবে চলে, একই রকম কাটিয়ে নিতে পারে। কিন্তু আয়ুরেখা যদি খুব ভালো না থাকে তাহলে তার জীবনে পরিবর্তন নির্দেশ করে। অর্থাৎ যেই অংশে আয়ুরেখা ছিন্ন বা খারাপ হয়েছে সেই বয়সে কোনো পরিবর্তন বা শোক, তাপ ইত্যাদি নির্দেশ করে। তো এইভাবে আমাদের একটা রেখা কল্পনা করে নিতে হবে। সুতরাং হাতের এই তিন রেখা যদি সুন্দর, সুগভীর, স্পষ্ট হয় তাহলেও কিন্তু মানুষ সমস্ত বাধা বিঘ্নের থেকে অতিক্রম করে সেই বাধা পেরিয়ে যেতে পারে। তিনটে রেখার সঙ্গে যদি হাতের গঠনের অবস্থাও খুব সুন্দর হয় তাহলে সেই মানুষ জীবনে সফলতা অর্জন করবেই। হাতে যতই অশুভ চিহ্ন থাক না কেন, যতই অশুভ চিহ্ন থাকুক আর যতই সেই অশুভ চিহ্নর দ্বারা অশুভ প্রভাব পড়ুক, সেই অশুভ প্রভাবের সঙ্গে মোকাবিলা করে সেই মানুষের উন্নতি করার রাস্তা সে করে নিতে পারবে। কিন্তু যদি দেখা গেল একাধিক গ্রহের অবস্থান, অর্থাৎ দেখা গেল শুধু বুধের আঙুলটা ভালো আছে আর এই আঙুলগুলো খুব একটা সুন্দর নেই, এই ক্ষেত্রগুলো ভালো নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষ খুব বেশি আগাতে পারবে না। কারণ মোকাবিলা সে করতে পারবে কিন্তু মোকাবিলা করে উন্নতির পথে খুব বেশি আগাতে পারবে না। সুতরাং একটা গ্রহের অবস্থান, তিনটে রেখা ভালো থাকার সঙ্গে যদি একটা গ্রহের অবস্থান বা দুটো গ্রহের অবস্থানও খারাপ থাকে তাহলেও সেই মানুষ এগিয়ে নিয়ে যেতে পারবে যদি অন্য অন্য গ্রহের ক্ষেত্রগুলো ভালো থাকে। এরপরে আমাদের দেখতে হবে কোন গ্রহের ক্ষেত্র থেকে কি ধরনের ফল পাওয়া যায়। যেমনি এই হলো বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র থেকে আমরা পাই জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা। অর্থাৎ যে কোনো জিনিস আমাদের দেখে শুনে মনে রেখে সেটাকে প্রেডিকশন করা, অর্থাৎ একসঙ্গে ব্যবহার করা, সেটা হলো বৃহস্পতির দক্ষতা। এবং যে কোনো জায়গায় যে কোনো ছোট ছোট বুদ্ধি, ছোট ছোট অভিজ্ঞতা, সেগুলো বুধের কাজ। বুধের যেখানে শেষ বৃহস্পতির সেখানে শুরু। অর্থাৎ বুধ চারিদিক থেকে মানে নানা রকম নলেজ জোগাড় করবে আর বৃহস্পতি সেগুলো একসঙ্গে একই সুতোয় বেঁধে সেগুলোকে প্রয়োগ করবে। তো বুধ আর বৃহস্পতির কার কথা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবং বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি হলো অভিজ্ঞতার কারক গ্রহ। এরপরে আমাদের দেখে নিতে হবে রবির ক্ষেত্র। রবি হলো মান সম্মান প্রতিষ্ঠার কারক গ্রহ। আমাদের মান সম্মান সুনাম সবকিছু রবির থেকে বিচার করা হয়। তারপরে দেখতে হবে ভাগ্যপতি শনির ক্ষেত্র। শনি হলো দণ্ডনায়ক, শনি যোগী গ্রহ। শনির ক্ষেত্র থেকে আমরা পাই একাগ্রতা,
এবং আমাদের ভাগ্য কতটুকু আমাদের সহায় আছে তা শনির ক্ষেত্র থেকেই বোঝা যায়। এবং শনির ক্ষেত্র অশুভ হলে আমরা অত্যাধিক অশুভ ফল পেয়ে থাকি, ভাগ্য আমাদের সহায় থাকে না, আমরা নানান চেষ্টা করেও অনেক সময় আগাতে পারি না। মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা পাই পরাক্রম, যুক্তি, তর্ক, ভূমি ইত্যাদির কারক এই মঙ্গল। তো মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা এই বিষয়গুলোকে পাই। তো মঙ্গলের ক্ষেত্র ভালো না থাকলে আমাদের এনার্জি কিন্তু খুব বেশি থাকবে না, আমরা বেশ উৎসাহ হারিয়ে ফেলব। এরপরে আমাদের দেখতে হবে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র হলো মনের কারক গ্রহ। চন্দ্রের ক্ষেত্র ভালো না থাকলে মন ভালো থাকতে পারে না। সুতরাং মন ভালো না থাকলেও অনেক কাজে অনেক অসুবিধার সৃষ্টি হয় এবং মানুষ জীবনে অনেক সমস্যায় পড়ে। এরপরে শুক্রের ক্ষেত্র। শুক্র হলো ভোগের কারক গ্রহ এবং অভিজ্ঞতার কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি, তেমনি দৈত্যগুরু শুক্র। বৃহস্পতির থেকে আমরা যদি অভিজ্ঞতা পেয়ে থাকি, শুক্রের থেকেও আমরা অভিজ্ঞতা পাই। বৃহস্পতির এক অভিজ্ঞতা আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং ভালো অভিজ্ঞতা, এবং শুক্রের অভিজ্ঞতা হচ্ছে ভোগ বিলাস ইত্যাদি এই ধরনের অভিজ্ঞতা। যেমন বৃহস্পতির ক্ষেত্র থেকে আমরা পাই স্নেহের ভালোবাসা, শুক্রের ক্ষেত্রে থেকে আমরা পাই কামের ভালোবাসা। তো শুক্র প্রেমের কারক, যেই কারণে কামের ভালোবাসা। তো পরে আসি রাহুর ক্ষেত্র। মঙ্গলের এই নিম্ন ক্ষেত্রকে রাহুর ক্ষেত্র বলে। বর্তমান যুগে আমি আগেই বলেছি রবি দেয় মান সম্মান, প্রতিষ্ঠা, সুনাম ইত্যাদি রবির থেকে আমরা পাই। কিন্তু বর্তমান যুগে দেখতে হয় যে রবি শুধু আমাদের সুনামটুকুই দিতে পারে, প্রশংসাটুকুই দিতে পারে, কিন্তু যশ প্রতিষ্ঠা এই কলিকালে রবি দিতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু রাহুর ক্ষেত্র অত্যন্ত কার্যকরী। রাহুর ক্ষেত্র যদি ভালো হয়, রবির ক্ষেত্রের সঙ্গে সঙ্গে রাহুর ক্ষেত্রটা যদি ভালো হয়, তাহলে সেই মানুষের মান যশ প্রতিষ্ঠা খ্যাতি ইত্যাদি বেশি বৃদ্ধি হবে। এবং রাহুর ক্ষেত্র যদি ভালো না থাকে, তাহলে কিন্তু মান যশ প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে অনেক বাধা, অনেক বিপত্তি আসবে। রবির থেকে সুনাম আপনারা পেয়ে যাবেন ঠিকই, কিন্তু প্রতিষ্ঠা ঠিক করতে পারবেন না। ঠিক তেমন ভাবেই দেখতে হবে কেতুর ক্ষেত্র। হাতের মধ্যবর্তী এই অংশকে কেতুর ক্ষেত্র বলা হয়। এই ক্ষেত্রকে মঙ্গলের সমভূমিও বলে। তো এই ক্ষেত্র থেকে মানুষের বিচার করা হয় পরিবার, পরিজন, ব্যবসা। ব্যবসা বুধের ক্ষেত্র থেকে বিচার করা হয়। কিন্তু বর্তমান যুগে কলিকালে ব্যবসার বেশিরভাগ ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করতে হয়, অর্থাৎ মানুষ অসৎ পথের মাধ্যমে পয়সা উপার্জন করে, সে যে কার্যেই হোক। যেমনি ব্রোকারি, দালালি, এগুলো সব এক ধরনের এক সময় অসৎ ছিল, এখন অসৎ না হলেও অসৎ ছিল। তো এই ধরনের কাজগুলো কেতুর মারফতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে এজেন্সি, ব্রোকারি, দালালি এই ধরনের ব্যবসা বা এই ধরনের কর্মে যারা জড়িত, কেতুর ক্ষেত্র কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। এবং কেতুর ক্ষেত্র ভালো না থাকলে পারিবারিক সমস্যা কিন্তু হতেই থাকবে। তো এইভাবে আমাদের এক একটা জিনিস মাথায় রেখে সামান্য সামান্য ফল আমরা নিজেরাই বর্ণনা করে নিতে পারি। এরপরে মানুষের হাত যদি বেশি লম্বা ধরনের হয়, তাহলে সেই মানুষ লম্বায় বেশি, চওড়ায় কম, লম্বা অনুপাতে চওড়া কম। অর্থাৎ সেই মানুষের হাতটা দেখতেই লম্বা লম্বা ধরনের। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু দার্শনিক মনোভাব বেশি থাকে। তারা যে কোনো জিনিস নিয়ে খুব বেশি গভীর বিশ্লেষণ করে, অর্থাৎ চিন্তা ভাবনা বেশি করে। এই চিন্তা ভাবনা বেশি করার কারণে কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আবার যাদের হাতের চওড়ার তুলনায় লম্বার তুলনায় চওড়া বেশি থাকে, অর্থাৎ লম্বা কম চওড়া বেশি, তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেয়। তাদের মনে যে সিদ্ধান্ত উপস্থিত হবে তারা ছটফট করে সেই সিদ্ধান্তই নিয়ে নেবে, তারা খুব লেট করে না কোনো সিদ্ধান্ত নিতে। ঠিক তেমনভাবেই হাতের আঙুল যদি হাতের তুলনায় ছোট হয়, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে লেট করে না, অর্থাৎ ঝটাপট সিদ্ধান্ত নিতে পারে। আবার হাতের আঙুলের তুলনায় যদি হাতের চেটোটা ছোট হয়, তাহলে কিন্তু তারা অনেক সময় নিয়ে নেয় যে কোনো বিচার বিশ্লেষণ করতে, করব কি করব না, ভালো হবে কি হবে না, ভালো লাভ হবে না লস হবে, ভালো হবে না মন্দ হবে, এইসব চিন্তা ভাবনা করতে করতে তারা অনেক সময় নেয়, তার জন্য সময় অনেক সময় বেরিয়ে যায়। কিন্তু লম্বা হাতের মানুষ বা আঙুল লম্বা যাদের হাত আঙুল,
যাদের হাতে আঙুল লম্বা তারা সময় নিলেও যদি তাদের বুধের ক্ষেত্র ভালো থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি বুধের ক্ষেত্র ভালো না থাকে তাহলে তারা যতই বিচার করুক, বিশ্লেষণ করুক, সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারবে না। এরপরে আঙুলের গিঁট। আমাদের প্রত্যেকের আঙুল উপর ও নিচের দিকে চাপ দিলে ভিতরে দেখবেন একটা গিঁটের মতো মনে হবে। যদি আঙুলে গিঁটের মতো মনে হয় তাহলে বুঝবেন সেই মানুষের বিশ্লেষণ ক্ষমতা বেশি এবং বুদ্ধি বেশি। অর্থাৎ যেই আঙুলে সেই গিঁটের মতো দেখা যাবে, দুপাশে চাপ দিয়ে উপরে আর নিচে, অর্থাৎ রেখার দিকটা এবং নখের দিকটা আঙুলের গিঁটের মধ্যে চাপ দিয়ে দেখতে হবে একটা গিঁটের মতো বাদে। কয়েকটা আঙুল ধরলেই আপনি বুঝতে পারবেন যে গিঁট আছে কিনা। তো যদি গিঁট থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষের বুদ্ধি বেশি এবং তার বিশ্লেষণী ক্ষমতা বেশি, এবং যেই আঙুলে গিঁট আছে তার সেই সম্পর্কিত বিশ্লেষণী ক্ষমতা বেশি। অর্থাৎ কারো যদি বৃহস্পতির আঙুলে গিঁট থাকে তাহলে তার অভিজ্ঞতা বেশি, তার জ্ঞান সঞ্চয়ের ক্ষমতা বেশি। যদি কারো রবির ক্ষেত্রে গিঁট থাকে, রবির আঙুলে গিঁট থাকে, তাহলে তার বুঝে নিতে হবে তার বুদ্ধি বেশি, তার মান সম্মান প্রতিষ্ঠা করার প্রবণতা বেশি। এবং যদি কার শনির আঙুলে শনির আঙুলে গিঁট থাকে তাহলে কিন্তু তার বুঝে নিতে হবে যে শনির ক্ষেত্রে, অর্থাৎ তার ভোগবিলাসে বেশি নজর নেই, ত্যাগের দিকে লোভ নজর বেশি, সে একটু সৎ প্রকৃতির। এইভাবে আমাদের এক এক করে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ যদি সব কয়টা আঙুলে গিঁট থাকে, সব কয়টা গিঁট থাকে, তাহলে বুঝে নিতে হবে এই মানুষ পাগল। অর্থাৎ সে সবসময় বিশ্লেষণের মধ্যে থাকবে, আর সবসময় বিশ্লেষণ করতে করতে তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি শিরোরেখা খুব শক্তিশালী থাকে তাহলে মস্তিষ্ক খারাপ হবে না, কিন্তু শিরোরেখা যদি ভালো না থাকে তাহলে বুঝে নিতে হবে সেই মানুষ পাগল। আর একটা কথা মনে পড়ে গেল, আমি বলেছিলাম বৃহস্পতি ধনকারক গ্রহ এবং জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ। তো বর্তমান কলিকালে বৃহস্পতি শুধু জ্ঞান ও প্রজ্ঞাই বেশি দিতে পারে, ধন খুব বেশি দিতে পারে না। ধন বৃহস্পতির তুলনায় রাহুই বেশি দিতে পারে। রাহুর ক্ষেত্র ভালো থাকা অতি আবশ্যক এই কলিকালে, এবং কেতুর ক্ষেত্র। কোনো মানুষের যদি বৃদ্ধাঙ্গুলি একটু দুর্বল টাইপের হয়, বৃদ্ধাঙ্গুলের শক্তি খুব বেশি নেই, অর্থাৎ একটু নিস্তেজ ধরনের, দেখলে বোঝা যায় যে এই বৃদ্ধাঙ্গুলি নিস্তেজ ধরনের। তো যাদের বৃদ্ধাঙ্গুলি একটু দুর্বল টাইপের তাদের মানসিক দিক থেকে কিন্তু তারা অত্যন্ত নরম হয়। আর বৃদ্ধাঙ্গুলি যত স্টেড হবে, শক্তিশালী হবে, তাদের মানসিক শক্তি কিন্তু তত বেশি থাকে। এবং বৃদ্ধাঙ্গুলি যদি নিস্তেজ থাকে তাহলে মানসিক শক্তি কম থাকে, তার সঙ্গে যদি শিরোরেখাও নিস্তেজ থাকে তাহলে মানসিক শক্তি আরো কমে গেল। এবং মানসিক শক্তির কারক গ্রহ হলো রবি। এই রবির ক্ষেত্রে যদি নিস্তেজ থাকে বা দুর্বল থাকে, রবির আঙুল দুর্বল থাকে, তাহলে কিন্তু তারও পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। এইভাবে আমাদের নিজেদের বিচার বিশ্লেষণ করে বার করে নিতে হবে। তো আশা করি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেবেন। তার পাশাপাশি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন www.astrologybengali.com। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।